আপনাদের কীরকম মনে হয় জানি না, তবে ট্রেন যখন একটু একটু করে এনজেপি স্টেশনের দিকে এগোয় তখন আমার ডোপামিনের ক্ষরণ অনেক গুণ বেড়ে যায়। শরীর মনে এক আশ্চর্য সুখানুভূতি শুরু হয়। এই তো আর কয়েকটা মিনিট, তারপরেই এনজেপি। একটু একটু করে আবার উঠে যাব পাহাড়ে, আবার সেই মহানন্দা ফরেস্ট। আঁকাবাঁকা চড়াই উতরাই সাপের মতন রাস্তা, চা বাগান, কানে আবার তালা লাগা গরম গরম মোমো, হিমেল বাতাসের ঝাপটা, কাঞ্চনজঙ্ঘা, সব ফিরে আসবে জীবনে। এই পাহাড়ি জীবনের আকর্ষণ ছোটবেলার থেকেই আমার কাছে দুর্নিবার, যা উল্লঙ্ঘন করার স্পর্ধা আমার নেই। তাই বারবার এই এনজেপির দিকে ছুটে যাবার সুখ আমায় টানে। অবশেষে আবার সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং। এই শেষ কথাটা অবশ্যই রবি ঠাকুর বলেছিলেন। কেন বলেছিলেন সেটা বরং পুনর্বিবেচনা করি আপনাদের সাথে। বর্ষাকালের কথা অন্য, কিন্তু রোদ ঝলমলে চকচকে দিনে দার্জিলিংয়ের থেকে রূপসী পাহাড়ি শহর আছে কি না তা অন্তত আমার জানা নেই। বর্ষাকালে দার্জিলিংয়ের স্যাঁতস্যাঁতে আবহাওয়া নিয়ে যতই আমরা নাক ছিটকাই না কেন, সাহেবদের কিন্তু পছন্দ ছিল ওই স্যাঁতস্যাঁতে বর্ষাকালের দার্জিলিং। কারণ তারা ওই স্যাঁতস্যাঁতে বর্ষাকালের দার্জিলিংয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন তাদের মাতৃভূমি ইংল্যান্ডের। তারা ভালোবেসে দার্জিলিংয়ের বর্ষাকালকে বলতেন লাভলি হোম ওয়েদার। স্থানীয় লোকজনদের সবসময় হাসি খুশি মুখ, ম্যালের পাশে বেঞ্চে বসে অলস সময় পার করা, রং বেরঙের স্ট্রিট ফুড। দার্জিলিংয়ের হৃদস্পন্দন বুঝতে গেলে স্থানীয় লোকজনদের সঙ্গে মিশুন, লোকাল দোকানে খাবার খান, ম্যালে বসে ঘন্টার পর ঘন্টা অলসভাবে সময় কাটান, তাহলে খানিকটা হলেও দার্জিলিংকে অনুভব করতে পারবেন। চিড়িয়াখানায় রেড পান্ডা কিংবা স্নো লেপার্ড, তেনজিং নোরগে আর তার মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দুর্দান্ত সব ফুড জয়েন্ট। মনে হয় আহা, দিনে কেন 6 বেলা খেতে পারি না। দার্জিলিংয়ের দিন শুরু হয় খুব তাড়াতাড়ি আর দিন শেষও হয় তাড়াতাড়ি। টাইগার হিলের সূর্যোদয়, পাহাড়ের গায়ে সবুজ গালিচার মতন ঢেউ খেলানো চা বাগান, শান্ত স্নিগ্ধ পিস প্যাগোডা, মহাকাল মন্দিরে হিন্দু আর বৌদ্ধ ধর্মের সহাবস্থান, টয় ট্রেন আর বাতাসিয়া লুপ। এই নির্জন পাহাড়ি পথে এই বড় বড় পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার আনন্দই আলাদা। গ্লেনারিজের ব্যালকনিতে রোদে বসে এক পট চা কিংবা কেভেন্টার্সের ব্রেকফাস্ট, নিচের স্থানীয় বাজারে এলোমেলো ঘুরে বেড়ানো, দুর্দান্ত প্যাস্ট্রি আর কেক। দার্জিলিংকে যদি একটু মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে জীবনযাত্রা একটু স্লো, একটু না অনেকটাই স্লো। এখানকার মানুষজন, তাদের হাঁটা চলা, তাদের খাওয়া দাওয়া,
কথাবার্তা সব কিছুই কিন্তু স্লো, ধীরে, আস্তে। কথাবার্তা বলেনও আস্তে, জোরে কথা বলা মানুষ এখানে খুঁজে পাওয়া খুব মুশকিল। আর আছেন তিনি, সবার সেরা, কাঞ্চনদা। সেই সুউচ্চ কাঞ্চনজঙ্ঘা, সেই দুর্গম শিখর, আকাশের পাশাপাশি রোদে জলে জ্যোৎস্নায় হাওয়ায় যেন ইতিহাস সমৃদ্ধ পাথর। প্রেমে একান্ত অমোঘ পৃথিবীর পাললিক স্তর। কাঞ্চনজঙ্ঘার গায়ে ধুলো নেই, ধুলো আমাদের জীবনে। হাজার হাজার বছরের শত শত শেখা এই তুষারাবৃত আকাশ মিনারের বেঁকে যাওয়া রিজু রেখায় সূর্যোদয়ের 7 রঙে লেখা হয়ে আছে। শিখর দুর্গম, কিন্তু ম্যাজিকটা হলো তাকে দেখলেই জীবনটা খুব সহজ হয়ে যায়। সমুদ্রতল থেকে 6700 ফিট উঁচু আপামর বাঙালির নস্টালজিয়া এই শৈল শহরে এনজেপি রেল স্টেশন থেকে পৌঁছাতে সময় লাগে কম বেশি 3 ঘন্টা। দূরত্ব 75 কিলোমিটার। শেয়ার গাড়ি পাবেন, অথবা সম্পূর্ণ গাড়ি রিজার্ভও করে নিতে পারেন। শেয়ারে ভাড়া 300 থেকে 350 টাকা, আর রিজার্ভ করলে 2500 টাকার মতন। যারা বাসে শিলিগুড়ি আসবেন তারা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে শেয়ার অথবা রিজার্ভে গাড়ি পেয়ে যাবেন। ভাড়া কম বেশি একই রকমের, গাড়ির অভাব নেই এই রাস্তায়। চলুন এবার আমি আমার ঘরের রিভিউটা দিয়ে দিই। এই হচ্ছে ঘর। এই হোমস্টেটার নাম হচ্ছে দার্জিলিং হোমস্টে। যদিও ওরা এটাকে বলছে হোমস্টে, কিন্তু আসলে এটা একটা হোটেলই। দুটো বিশাল বড় বড় বেড রয়েছে, এই বেডে 4 জন শুতে পারে আরামসে। কিন্তু এই ঘরের দুর্দান্ত ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই দেওয়াল জোড়া জানালা, যা দিয়ে সকালবেলা এই বেডে শুয়েই আপনি সানরাইজ দারুণ সুন্দর দেখতে পাবেন। আর এই দিকের ভিউ পাহাড়ের খুব সুন্দর। ঘরে বসেই কিন্তু অনেকটা সময় আপনি কাটিয়ে দিতে পারেন। এদিকে কাঞ্চনজঙ্ঘার সামান্য একটু অংশ দেখা যায় ডান দিকের, পুরো কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখা যায় না এখান থেকে। এদিকে রয়েছে টিভি, যেটা আমি কখনো দেখিনি, কারণ আমি টিভি দেখি না। যেহেতু ঘরে ওয়ার্ড্রপ নেই, আমি এই বেডটাকে ইউজ করেছি আমার জিনিসপত্র রাখার জন্য। আর এপাশে একটা হ্যাঙ্গার আছে যাতে কাপড় রাখা যেতে পারে, জামা কাপড় রাখা যেতে পারে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেট ঠিকঠাক, গিজার ঠিকঠাক কাজ করেছে, জল ঠিকঠাক ছিল, কোথাও কোনো অসুবিধে হয়নি। চৌরাস্তা বা দার্জিলিং ম্যাল থেকে এখানে আসতে গেলে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। প্লেন রাস্তা, কোনো চড়াই বা উতরাই নেই। চৌরাস্তায় যে ফোয়ারাটা আছে তার পাশ দিয়ে ঢুকে এসছে জাকির হোসেন রোড, মানে যে রাস্তার উপরে ঘোরার আস্তাবল। ওই আস্তাবলের পাশ দিয়ে সোজা আসতে হবে। খানিকটা এলে পরেই আপনি 3টে রাস্তা পাবেন, একটা ওপর দিকে চলে গেছে, একটা নিচের দিকে, আর একটা মাঝ বরাবর। এই মাঝের রাস্তাটা ধরে খানিকটা এলে পরেই বাদিকে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি পড়বে, সেটা ছাড়িয়ে একটুখানি এলে পরেই বাহাতে এই হোমস্টে, দার্জিলিং হোমস্টে। ঘরের ভাড়া আমার থেকে নিয়েছে 1650 টাকা, কিন্তু যদি 2 জন থাকেন তাহলে কিন্তু ভাড়া বেড়ে যাবে 2000 টাকা। 4 জন থাকলে আর একটু বাড়বে, তো সেটা এদের সঙ্গে কথা বলে নিতে হবে। আর ভাড়ার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। ব্রেকফাস্টের 2টো অপশন রয়েছে, রুটি তরকারি অথবা ব্রেড বাটার অমলেট। তো এবার হয়ে যাক ব্রেড টেস্ট। ব্যাপক। যারাই দার্জিলিং বেড়াতে আসবেন তাদের বেড়ানো শুরু করা উচিত এই জায়গাটা থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ওল্ড সেমেটারিতে, আর আমার পেছনে যার সমাধি তিনি হলেন দার্জিলিংয়ের কলম্বাস, জর্জ এলমার লয়েড। উনি 1832 সালে দার্জিলিংয়ে আসেন। উনি দার্জিলিংয়ের আবিষ্কর্তা। সিকিমের রাজার সঙ্গে দার্জিলিংয়ের লিজ সংক্রান্ত ব্যাপারে ডিল ফাইনাল করতে উনি দার্জিলিংয়ে আসেন। উনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বেঙ্গল আর্মির, আর এখানেই উনি মারা যান 1865 সালে। আর এই হচ্ছে তার সমাধি, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা ইম্পর্টেন্ট মনুমেন্ট হিসেবে ডিক্লেয়ার করা আছে। আপনারা যদি এখানে আসতে চান এই ওল্ড সেমেটারিতে, তাহলে দার্জিলিংয়ের যে চক বাজার, মানে জিপ স্ট্যান্ড যেটা, সেখান থেকে লেবং রোড ধরে কিলোমিটার খানেক হেঁটে চলে আসুন। উল্টো দিকেই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। হ্যাপি ভ্যালি টি স্টেট যখন বেড়াতে আসবেন তার উল্টো দিকেই এটা।
আর এটা হলো আলেকজান্ডার চোমার সমাধি। আলেকজান্ডার চোমা ছিলেন একজন টিবেটোলজির স্কলার, যিনি হাঙ্গেরি থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং উনি 1842 সালে এখানে দার্জিলিংয়ে মারা যান। আলেকজান্ডার চোমা ছিলেন ভারত হাঙ্গেরি মৈত্রীর পথপ্রদর্শক। আর এটা বলা হয় যে যতজন ইউরোপিয়ান টিবেটোলজিস্ট আছেন তার মধ্যে আলেকজান্ডার চোমা হচ্ছেন সর্বপ্রথম নাম। সেই দিন সন্ধ্যায় দার্জিলিং ম্যালে ছিল স্থানীয় ছোট ছোট ছেলে মেয়েদের মার্শাল আর্ট প্রতিযোগিতা, যা উপভোগ করে সন্ধেটা ভালোই কেটে গিয়েছিল আমার। রাতের বেলায় ডিনারের জন্য গিয়েছিলাম বনিজে। দার্জিলিং ক্লক টাওয়ারের ঠিক উল্টো দিকে ক্যাপিটাল মার্কেটের ভিতরে ইউনিক সুইটসের পাশেই স্থানীয় লোকেদের কাছে দারুণ পপুলার এই রেস্তোরাঁটি। খাবারের স্বাদ ও পরিমাণ খুবই ভালো, দামেও তুলনামূলকভাবে অনেক সস্তা। এখানে কম্বো মিল ট্রাই করতে পারেন অথবা স্যান্ডউইচ। বনিজে 400 থেকে 500 টাকায় দুজন মানুষ পেট ভরে খেতে পারবেন। এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। ম্যাল থেকে খানিকটা হাঁটতেই ভিউ পয়েন্টের দিকে, মানে মর্নিং ক্লাবের দিকে খানিকটা হাঁটতেই বাদিকে সিঁড়ি পেয়ে যাবেন মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। দার্জিলিংয়ে অবজারভেটরি হিলের ওপরে এই মহাকাল মন্দিরে কিন্তু হিন্দুইজম এবং বুদ্ধিজম দুটোই কো এক্সিস্ট করে। এই মহাকাল মন্দিরটা প্রথমে কিন্তু তৈরি হয়েছিল একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি হিসেবে। 1765 সালে লামা দোরজে লিংজিং, যার নামে বলা হয় এই দার্জিলিং, তিনি এইখানে একটা মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। আর 1782 সালে এইখানে 3টে শিবলিঙ্গ প্রকট হয়, বলা হয় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের রূপ। তখন 1782 সালে লামা দোরজে লিংজিংই কিন্তু এখানে হিন্দু মতে পুজো চালু করেন। 1815 সালে যখন গোর্খা আক্রমণ হয় তখন এখানে সমস্ত বিগ্রহকে নিয়ে যাওয়া হয় নিচের ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে। দার্জিলিং নামটা কিভাবে এলো সেই নিয়ে কিন্তু বিতর্ক আছে। অনেকে বলে থাকেন লামা দোরজে লিংজিংয়ের নাম থেকেই দার্জিলিং এসছে, আবার অনেকে বলেন দোরজে কথাটার মানে হচ্ছে বজ্র আর লিং কথাটার মানে হচ্ছে ল্যান্ড, সুতরাং এটা বজ্রের দেশ, সেখান থেকে দার্জিলিং নামটার উৎপত্তি। আবার অনেকে বলেন এখানে যে শিবলিঙ্গ সেটাকে বলা হয় দুর্জয় লিঙ্গ, সেখান থেকে দার্জিলিং কথাটা এসছে। সুতরাং দার্জিলিং নামের উৎপত্তি নিয়ে কিন্তু বিতর্ক আছে। প্রসাদ পাওয়া গেল, খিচুড়ি, আলুর তরকারি আর পায়েস। প্রসাদ খেয়ে খানিকটা পেট ভরল, কিন্তু অনেকটা জায়গায় বাঁচিয়ে রেখেছি কেভেন্টার্সের ব্রেকফাস্টের জন্য। এখন যাব কেভেন্টার্সে, সেখানে হবে আজকের ব্রেকফাস্ট।
দার্জিলিং আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে দুটো, একটা হচ্ছে নভেম্বর মাস আর একটা হচ্ছে এপ্রিল মে মাস। এই দুটো সময় কিন্তু আকাশ পুরো ক্লিন থাকে আর কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। এপ্রিল মে মাসে এলে পরে উপরি পাওনা হচ্ছে ফুল। ফেলুদা, তোপসে, জটায়ু সহ সমস্ত নস্টালজিক বাঙালি যারাই দার্জিলিংয়ে আসেন তাদের ব্রেকফাস্ট করার সবচেয়ে প্রিয় জায়গা কেভেন্টার্স। আমি নিয়েছি পর্ক প্ল্যাটার, আর এতে আছে সসেজ, বেকন, স্যালামি, হ্যাম আর হচ্ছে পোচ, আন্ডা পোচ। প্রায় 500 গ্রামের মতো মাংস। পর্ক পুরোটাই ডিপ ফ্রাইড। আছে বেকন, টেস্ট অপূর্ব। ব্রিটিশদের কনসেপ্ট হচ্ছে যে সকালবেলা যতটা সম্ভব পারো মাংস খাও, তো সেই থেকেই এই ব্রেকফাস্টের কনসেপ্ট। একার পক্ষে প্রায় 500 গ্রাম মাংস খাওয়া কষ্টকর, আরেকজন থাকলে ভালো হতো। বসেছি নতুন ছাদে, কেভেন্টার্সের নতুন করে সাজানো এই ছাদ। পুরনো ছাদটা তো আছেই, কিন্তু সেখানে প্রচুর ভিড়, তাই নতুন ছাদেই বসেছি। পর্ক যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু কেভেন্টার্স স্বর্গ। যারাই কেভেন্টার্সে খাবেন এখানকার এই পর্ক বা চিকেন প্ল্যাটারের সাথে সাথে এখানকার বার্গার বা স্যান্ডউইচও কিন্তু ট্রাই করতে পারেন। ও দুটো দুর্দান্ত হয়। একা 500 গ্রাম পর্ক খাওয়া চারটিখানি কথা না, খেয়ে ফেললাম কিন্তু। লালমোহন বাবু বা তোপসে হলে এখানে অবধারিতভাবেই হট চকলেট খেত, কিন্তু আমার ফেভারিট দার্জিলিং টি। দার্জিলিংয়ে এখন ট্যাক্সি ওনারদের কিন্তু একটু দুরবস্থা চলছে। ট্যুরিস্ট আসছে না এই সময়, অনেকদিন লকডাউন ছিল, তার জন্য কিন্তু এনাদের রুটি রুজির টান পড়েছে। অন্যান্য সমস্ত জায়গার মতো দার্জিলিংয়েও এখন সংকট চলছে ট্যুরিজমের। তো এইখানে এই দাদা, এনার ট্যাক্সি আছে, উনি বলবেন ওনাদের কি অবস্থা। कैसा है हाल बताइए। हाल अभी खराब है। अच्छा, एकदम हाल खराब चल रहा है। अभी सब ड्राइवर लोग बैठा हुआ इधर में, देखे तो ऐसा है सिस्टम तो। এরপর ম্যাল থেকে সিআর দাস রোড ধরে এগিয়ে চললাম দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়ের সর্বশেষ আস্তানা স্টেপ অ্যাসাইডের দিকে। আমার পেছনে এই হচ্ছে স্টেপ অ্যাসাইড বিল্ডিং, যেখানে 1925 সালের 16ই জুন দেশবন্ধু শ্রী চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওই জুন মাসেরই 4 তারিখ থেকে 9 তারিখ অবধি গান্ধীজিও কিন্তু এই বাড়িতে দেশবন্ধুর সঙ্গেই কাটিয়েছেন। গান্ধীজি ছিলেন এই বাড়িতে। এখন এই বাড়ির মধ্যেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে মিউজিয়াম করা হয়েছে, কিন্তু আজকে এটা বন্ধ রয়েছে, কোভিডের জন্য এখনও খোলেনি, তাই আমি ভেতরে যেতে পারছি না। আর এই রাস্তাটার নামও সিআর দাস রোড, যেটা চৌরাস্তা থেকে ক্যাফে কফিডের সামনে দিয়ে যে রাস্তাটা নেমে এলো সেটাই সিআর দাস রোড। আর এই রাস্তাটাই সোজা চলে গেছে নিচে ভুটিয়া বস্তি মনাস্ট্রিতে, যেটা কিনা দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো মনাস্ট্রি। ওখানে যাব আমি এখন। এই ভুটিয়া বস্তি মনাস্ট্রি যাবার পথে আপনি উপলব্ধি করতে পারবেন স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাকে। इधर से व्यू तो बहुत शानदार है, और ज़्यादा अच्छा है इधर।
দারুণ চা। আর সেই সাথে এই রাস্তা থেকেই আপনি দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানি বস্তি মনস্ট্রির সামনে। দার্জিলিংয়ের ম্যাল বা চৌরাস্তা থেকে সিয়ারদাস রোড ধরে যদি আপনি 15-20 মিনিট নিচে নেমে আসেন তাহলে এই মনস্ট্রিটায় পৌঁছে যাবেন। দার্জিলিংয়ের হিস্ট্রি কালচার কিন্তু আটকে আছে এই মনস্ট্রিতে। যদি আপনি দার্জিলিং বেড়াতে আসেন তাহলে এই মনস্ট্রিটা কখনোই মিস করবেন না। মনস্ট্রিটা তৈরি করা হয়েছিল 1800 সালের আশেপাশে। 1815 সালে যখন গোর্খা আক্রমণ হয় তখন মহাকাল মন্দিরের ওপরে যত ধর্মীয় পুস্তক পুঁথিপত্র বা ধর্মীয় বিগ্রহ যা কিছু ছিল সব কিন্তু গোর্খাদের হাত থেকে বাঁচানোর জন্য এই মনস্ট্রিতে নিয়ে এসে রাখা হয়। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে মনস্ট্রির পেছন থেকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি এই মনস্ট্রিতে আসেন তাহলে একটা কথা খেয়াল রাখবেন, ওঠার সময় কিন্তু তীব্র চড়াই। আসার সময় তো তত্তরিয়ে নেমে আসবেন, এখানে 15 মিনিটে চলে আসবেন, কিন্তু উঠতে কিন্তু বেশ সময় লাগবে। স্থানীয় ছেলে প্রকাশের সাথে ফেরার সময় আলাপ হয়। ওই আমাকে ওর বাইকে ম্যালে পৌঁছে দিয়েছিল সেই দিন। সেই দিন সন্ধেবেলায় ম্যালে দেখা হয়ে গেল একজনের সঙ্গে। তার সাথেই গেলাম কুঙ্গা রেস্টুরেন্টে মোমো খেতে। সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান ইনস্ট্যান্টলি আপনার কাছে পৌঁছে যাবে।